একেবারেই 71-এর পর 72 থেকেই আমরা বর্ডার কিলিং দেখছি। কখনো কখনো বিওপি নিয়ে কিন্তু ভারতীয় সীমান্তের সাথে, সীমান্তরক্ষী বাহিনীর সাথে, বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বিডিআরের সাথে প্রায়ই যুদ্ধ দেখতাম। এবং মরছে তো মানুষ, এবং মরছে আমার দেশের একেবারেই নিরীহ মানুষ। এর কারণটি কি? নিজার ভাই বলছেন দুর্বল মানে কূটনীতি। আসলে সব এটা কি দুর্বল কূটনীতি, না ভারত একেবারে শুরু থেকেই বাংলাদেশকে বাংলাদেশ হিসেবেই মনে করেনি? নিজার ভাই আরেকটি কথা বলছে বিমানবিক। তো সেই জায়গাটি নিয়ে একটু আলোচনা শুনতে চাই। বাংলাদেশ স্বাধীনতার পরে প্রথম এক দশক যদি আমরা দেখি, এই সময়টা আমাদের জন্য রিড করতে পারা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো সমালোচনা, অনেকগুলো বিষয় আমরা বলি, যে কারণেই হোক, যে পরিস্থিতির কারণেই হোক, 72-তে অন্য একটা রাষ্ট্রের সহযোগিতা নিয়ে যখন আপনি স্বাধীনতা লাভ করেন, তখন সাধারণত, কিংবা যে কোনো যুদ্ধের মধ্যে আপনি অন্য সহযোগিতা যখন নেন, তখন সাধারণত ট্রুপস যাইতে সময় লাগে অনেক। ওইখানে একটা কন্ট্রোল সে রাখতে চায় এই ভূখণ্ডের উপরে, যেখানে সে যুদ্ধটা করে, কিন্তু ওইটা দ্রুত চলে যায়। কিন্তু ওই সামরিক কন্ট্রোলটা হারানোর পরেই তারা আসলে, আমার কাছে যেটা মনে হয় যে এখানে ভিন্ন গেম প্লে করে। এবং সেটা আমি আসলে ঠিক আপনাকে তথ্যপত্র দিয়ে প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি একটা অ্যাঙ্গেল দিতে পারি। সেটা হচ্ছে যে, খেয়াল করেন যে প্রথম এক দশকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব গড়ে উঠেছিল, এটার একটা কিন্তু আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে। মানে একদম চূড়ান্ত রকমের ধরেন, মনে করেন দেশপ্রেমিক যে গুরুত্ব, মানে ধরেন আমাদের মেজর জিয়া, উনি যেভাবে রিভোল্ট করতেছেন, খালেদ মোশাররফ যেভাবে ধরেন রিভোল্ট করতেছেন, এই যে সামরিক নেতৃত্ব যেভাবে, কিংবা ধরেন মতিউর রহমান যেভাবে বিমান নিয়ে চলে আসতেছেন, কর্নেল তাহের যেভাবে ধরেন বর্ডার ক্রস করে চলে আসতেছেন, এরা তো আসলে আমাদের একদম ট্রু দেশপ্রেমিক নেতৃত্ব। এবং রাজনৈতিক নেতৃত্ব যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করে, কিংবা মুক্তিযুদ্ধ দেশের বিভিন্ন জায়গাতে যারা মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, নেতৃত্ব দেয়, এই নেতৃত্বটা ওই ইতিহাসের ওই সন্ধিক্ষণে আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে পরবর্তী এক দশকে এটা শুরু হয়ে হচ্ছে সিরাজ শিকদার দিয়ে, শেষ হয়ে হচ্ছে জেনারেল মঞ্জুর। এর মধ্যে রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের একটা বড় অংশ একে অপরকে অথবা অন্য কারো দ্বারা তারা হত্যার শিকার হয়। ওইখানে আসলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয় শুরুতেই, ওইখানে একটা কোমর ভেঙে দেওয়া হয়। অ্যান্ড এইটার পেছনে আসলে কারা আছে, এটা আপনি হয়তো ফ্যাক্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি যদি ম্যাপ দেখেন, কিংবা অখণ্ড ভারতের যে তত্ত্ব কিংবা যে আইডিয়া প্রচার করা হয়, সেটাকে যদি আপনি মাথায় রাখেন, তাহলে দেখবেন এখানে একটা বড় সমস্যা হচ্ছে এই ম্যাপের ভেতরে বাংলাদেশের এই 1,44,000 বর্গ কিলোমিটার। এবং অখণ্ড ভারত বলতে যেই আইডিয়াটা এখানে প্রচার করা হয়, সেটার মধ্যে ধরেন ভারত একই রকম থাকবে। একই রকম বলতে হচ্ছে একই রকম গরিব থাকবে, একই রকম ধরেন নাগরিক সুবিধা না পাওয়া থাকবে, একই রকম ধরেন বিমানবিকীকরণ থাকবে, একই রকম ধরেন বৈষম্য বিভিন্ন জায়গাতে থাকবে। কিন্তু এই ভূখণ্ডের মানুষ তাদের যে ঐতিহাসিক স্বাধীনতার লড়াই, স্বাধীনতার জন্য তাদের যে লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে সে 71-এর পরে তার সামনে যে স্কোপ, মানে যে সম্ভাবনা তৈরি হয়, এই সম্ভাবনায় সে তার জন্য দাঁড়িয়ে যাওয়া খুব ইজি ছিল, খুবই সম্ভব ছিল দাঁড়িয়ে যাওয়া। কারণ এইখানে যদি এরকম একটা ভূখণ্ড দাঁড়িয়ে যায়, যারা আসলে আবার দীর্ঘ সময় ধরে যাদেরকে ধরেন এইখানে হইতেছে প্রজা হিসেবে ট্রিট করা হয়েছে, নিম্নবর্গের মানুষ হিসেবে ট্রিট করা হয়েছে, এরা যদি দাঁড়িয়ে যায়, উন্নতি করে, মাথা উঁচু করে ধরেন বিশ্ব দরবারে দাঁড়িয়ে যায়, ভারতের জন্য, ইন্ডিয়ার জন্য তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ রিস্ক হয়ে দাঁড়ায়। যে এটা দাঁড়িয়ে যাওয়া মানে তো আসলে তার অন্যান্য ভূখণ্ডের মধ্যে অন্যান্য বহু অংশে এই ধরনের উৎসাহ তৈরি হয় যে আহা, আমরা তো তাহলে আলাদা হলে, দিল্লি থেকে যদি আমরা আলাদা হইতে পারি, তাহলে বোধহয় আমরা দাঁড়িয়ে যাব। এই যে ধরেন মনোজগৎ, এই মনোজগতের উপরে ভিত্তি করে দিল্লি গত 5 দশকে এখানে বহু অপকর্ম করছে, মানে বহু ধরনের জুলুম, নির্যাতন, আপনার আগ্রাসন চালিয়ে। এইটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গিয়ে এই বর্ডার কিলিং। আমাদেরকে সবসময় গল্পটা শোনানো হয়েছে ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু সে আমাদেরকে 3 দিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখছে। এবং এই বেড়া যখন ক্রস করলে যখন তাদের মনে হয় যে এইটা আসলে আমার জন্য ডিস্টার্ব, তখন আমাদের নাগরিকদেরকে সে গুলি করে হত্যা করে। হোয়ারএজ এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ইভেন পররাষ্ট্রনীতি পর্যন্ত, এই ভূখণ্ডের মাটি, পানি, পারলে বায়ু, সমুদ্র, সব কিছু সে কন্ট্রোলে নিতে চায়। এটা হচ্ছে অনেকটা ওই যে গাজা মডেল, ইসরায়েল যেটা করে। আপনি কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে যুদ্ধ অবস্থা ছাড়া
গাজা ইসরায়েল বর্ডারও এত মানুষ হত্যা হয় না। গাজা মডেলটা হচ্ছে এরকম যে ইসরায়েল ওই ভূখণ্ডটার দখলে রাখতে চায়, কিন্তু ভূখণ্ডের মানুষের কোনো দায়িত্ব নেবে না। দিল্লির মডেলটা হচ্ছে এইটা। কারণ আমরা জানি যে ধরেন এই ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ এবং এরা কোলাবোরেটলি বহুদিন ধরে কাজ করে, এবং ধরেন মোসাদ হচ্ছে যে ওই অঞ্চলে ওয়ার অন টেররের এজেন্সি, ওয়ার অন টেররের কি বলে যে স্থানীয় সোল এজেন্ট, আর এই অঞ্চলের সোল এজেন্ট হচ্ছে তো এরা এই একইভাবে বাংলাদেশে যেহেতু একটা বেশিরভাগ মুসলমানদের দেশ, এইখানে ওরা এইভাবে দেখে যে এই ভূখণ্ডের মানুষকে গাজা বানাতে হবে। বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়ার গাজা, এটা ইন্ডিয়া বানাইতে চায় কিংবা দিল্লি এটাকে বানাইতে চায়, আর স্পেসিফিক করে যদি বলি এটা দিল্লি বানাইতে চায়। বর্ডার কিলিংয়ের যে এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে যে বাকি যেগুলো বলছেন আমি নিজের ভাইয়ের সাথে পুরোপুরি একমত, এইটাই হচ্ছে যে মূল জায়গা। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা আমাদের দুর্বল কূটনীতির কারণে কতটুকু কিংবা অন্য কারণে কতটুকু। আমি এটা ধরেন দেখি যে দুর্বল কূটনীতির তো ধরেন একটা ব্যাপার আছে। প্রথমত হচ্ছে যে যখন আমরা স্টার্ট করব তখন আমাদেরকে কোমর ভেঙে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি দেখেন পরবর্তী 1 দশক 90 পর্যন্ত একদম তার ধরেন মনে করেন যে কি বলে যে তার ডিরেক্ট এজেন্ট একটা সামরিক শাসককে এখানে ক্ষমতায় রাখা, প্রথম 20 বছর পুরাটাই ধরেন কন্ট্রোল করা। এরপরে এইখানকার মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি কোথায় কোথায় সে পেনিট্রেশন করছে, কোথায় কোথায় সে তার এজেন্ট ঢুকাইছে, সবটা আমাদের সামনে পরিষ্কার না। অতএব আপনি ধরেন এইখানে আদৌ দুর্বল কূটনীতি না আসলে কূটনীতি গড়েই উঠতে দেওয়া হয়নি, সেটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা আসলে দুর্বল কূটনীতির না, প্রশ্নটা হচ্ছে এমন এমন লোককে এখানে পজিট করা হচ্ছে যে লোকটা আসলে তার স্বার্থেই থাকবে, তো আলটিমেটলি তাকে আপনার দুর্বল মনে হবে। তো ওইটাও একটা দেখার জায়গা আছে। জি, ফরিদুল হক, আরেকটি বিষয় আপনার কাছ থেকে শুনতে চাই আলোচনা। 2012 সালে বিভিন্ন জেলায় সহিংসতা সংলাপের তাগিদ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর। এটি হচ্ছে 14 সালের নির্বাচনের আগ মুহূর্তে। 12 সাল থেকেই তো সারা দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং স্বচ্ছ নির্বাচন, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ সকল রাজনৈতিক দল আন্দোলনে চলে গিয়েছিল। তখন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দাতা গোষ্ঠীর পক্ষ থেকেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের তাগিদ দেওয়া হয়েছিল, সেটি প্রত্যাখ্যান করা হয়েছিল। এটি কি প্রত্যাখ্যান করবার কারণটা কি? এটি কি সেটি ওই দিল্লির প্রেসক্রিপশন ছিল? একদম সার্টেনলি, নিঃসন্দেহে। কারণ হচ্ছে যে আমরা জানি যে গত 15 বছরে হাসিনার পররাষ্ট্রনীতি তো হচ্ছে দিল্লি নীতি। দিল্লি ঠিক করে দিচ্ছে হাসিনার পররাষ্ট্রনীতি কী হবে। তো সেই জায়গা থেকে দিল্লি বলছে তোমার ওদের সাথে আলাপ করা দরকার, আমি তো তোমার সাথে আছি, সো আমি যেটা বলবো সেটাই হবে। এবং দিল্লিও ধরেন এই প্রায় পুরো 15 বছরই পশ্চিমকে এটাকে বুঝিয়ে রাখার চেষ্টা করেছে যে তুমি আমার চোখ দিয়ে বাংলাদেশকে দেখো, তুমি আমার চোখ দিয়ে বাংলাদেশকে দেখো, তাইলে তুমি এখানে চায়নার সাথে ফাইট করতে পারবে। এখানেই পশ্চিমেরা এক ধরনের ভুলের মধ্যে ছিল। তাদেরও ধরেন পররাষ্ট্রনীতিতে যেটা হয়, এখানে তো ধরেন প্রত্যেকের আলাদা আলাদা হিসাব থাকে, আলাদা আলাদা ধরেন মনে করেন লেনদেন থাকে, আলাদা আলাদা ট্রেডিং থাকে। তো সেই ট্রেডিংয়ে সে দেখে যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ আমার জন্য ট্রেডিংয়ে 5, ইন্ডিয়া আমার জন্য ট্রেডিংয়ে 30, তাহলে আমি 5 নিতে গিয়ে 30 হারাবো কেন? এই ধরনের অনেকগুলো ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনগুলোর মধ্যে দিয়ে এটা হয়। তারপরে চায়না এখানে যেহেতু তার একটা বড় বৈশ্বিক ধরেন কি বলে প্রতিদ্বন্দ্বী, চায়নার সাথে যেহেতু আবার তারা সে ইন্ডিয়াকে চায়নার বিপক্ষে রাখতে চায়, সেই জন্য ইন্ডিয়াকে তার পাশে দরকার। এখানে অনেকগুলো জটিল বৈশ্বিক কাজ করে। এই আরেকটা ব্যাপার হচ্ছে যে 12 সালে ধরেন ওই সময় তো আর ধরে নিয়ে নেই, কারণ তখন হচ্ছে যে হাসিনা মাত্র নতুন ফ্যাসিবাদের স্বাদ পেয়েছে। ওই যে কাঁচা মাংসের স্বাদ পেলে ধরেন বাঘ যেভাবে তরুণ হয়ে ওঠে, ওইরকম মাত্র কাঁচা মাংসের স্বাদ সে পেয়েছে। ফ্যাসিবাদ মাত্র শুরু হচ্ছে, 11 সালে পঞ্চদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে যে যাত্রা সে শুরু করে। তো সে তো দেখতে পাচ্ছিল যে আমি তো আমার সামনে 2041 সাল পর্যন্ত রাস্তা নির্মিত হয়েছে, তো স্বাভাবিকভাবে তখন তো আলোচনার কোনো প্রশ্ন নেই।